আমন্ত্রণ বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি রেনুতাজ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী সন্তানের নামে রিসোর্ট সহ বিপুল সম্পদের খোঁজ মিলেছে গাজীপুরে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার দাপটে অবৈধভাবে দখল করেছেন জমি। এছাড়া টঙ্গীতে ভাইয়ের নামেও করেছেন শিল্প কারখানা। বাপদাদার জমি রক্ষায় দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন গাজীপুরের শেখ মোক্তার হোসেন, কিন্তু জালিয়াতি ও মিথ্যা মামলা দিয়ে পৈতৃক সম্পত্তির ৬৭% দখল নিয়েছেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ। এমন অভিযোগ মোক্তার হোসেনের। 1974 সনে আমার বাবা আমার মায় কিনছে, কেনার পরে আমরা এত বছর ধরে খাইতেছি। এখন হঠাৎ করে করছে কি, এরা জাল দলিল বানায়, জাল পর্চা বানাইছে। আবার আমার নামে মামলা দিছে 4টা। একটা দিছে ডাকাতি মামলা, সেটা রায় আমি পেয়েছি। আবার 3টা মামলা দিছে জমি সম্বন্ধে, এগুলা রায় আমি পেয়েছি। এডিসি আপিল করছে, আপিল আমি পেয়েছি। এখন আমার জমি দল দেয় না। মতিউরের ভূমি দখল নিয়ে মুখ খুলছেন স্থানীয় অনেকেই। জানান, কম দামে জমি বিক্রি করতে রাজি না হলে জোর করে তা দখলে নেন রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান। এভাবে দখল করা জমিতে গাজীপুরের খিলগাঁও এলাকায় অবৈধভাবে গড়ে তোলেন আপন ভুবন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। উনি কিছু জমি কিনছে এবং কিছু জমি মানুষের কাছ থেকে জোর দখল করছে। অর্ধেক টাকা দিছে, কারো অর্ধেক টাকা দেয়নি। এইভাবেই এরকম বড় একটা শুটিং স্পট তৈরি করছে। 25% জমি কিনে নিয়ে 49% জমি তারা বাউন্ডারির ভিতরে নিয়ে নিছে এবং একটা ঘর করে মানুষও থাকার জন্য দিছে। কিন্তু মতিউর সাহেব 40 লাখ 50 লাখ টাকা দাম বলে, জায়গার দাম 1.5 থেকে 2 কোটি টাকা। যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন রিসোর্ট ম্যানেজার। আমি তো বেশ 1-1.5 বছর ধরে এখানে আসি, কোনো মানুষের কোনোদিন অভিযোগ করে না। অভিযোগ করলে তো পুলিশ আসতো বা মানুষজন আসতো, এলাকার বড় বড় যারা আছে, ধরেন কমিশনার আছে, কেউ না আসতো এখানে যে আপনারা জায়গায় দখল করছেন। তো এরকম তো কোনোদিন কোনো কিছু হয়নি। পুবাইল ভূমি অফিসে গিয়ে জানা যায়, মতিউর রহমান, তার স্ত্রী ও ছেলে মেয়ের নামে এখানে রয়েছে 139% জমি। এছাড়া টঙ্গীতে তার ভাইয়ের নামে রয়েছে তৈরি পোশাক কারখানা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সীমান্তে নিয়ন্ত্রণ বদলালেও বদলায়নি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের চিত্র। ওপারের সংঘাতের মধ্যেই বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে ইয়াবার চালান। আইন শৃঙ্খলা বাহিনীর মতে স্থলের চেয়ে সাগর পথে বেশি আসছে ইয়াবা, যাতে জড়িত পুরনো কারবারেরাই। মিয়ানমারের শান রাজ্য, যেটিকে বলা হয় মাদকের স্বর্গভূমি, যেখানে 2 শতাধিক ইয়াবার কারখানা আছে, সেখান থেকে বিভিন্ন প্রদেশ ঘুরে মাদক মজুত করা হয় রাখাইনে। এরপর সেগুলোর গন্তব্য বাংলাদেশ, যা প্রতিনিয়ত ঢুকছে টেকনাফ ও বান্দরবান সীমান্তের অন্তত 50টি পয়েন্ট দিয়ে। এতদিন মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের লাগাম ছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে। সংঘাতের পর এসব এলাকার নিয়ন্ত্রণ এখন দেশটির বিদ্রোহী আরাকান আর্মির কাছে। নিয়ন্ত্রণ বদলালেও বদলায়নি মাদক পাচারের চিত্র, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। আরাকান আর্মি আর জান্তা বাহিনী দুইটা গ্রুপ হলেও মাদকের ক্ষেত্রে কিংবা মাদক বিক্রির মাধ্যমে তাদের আয়ের যে পথ, সেটা সৃষ্টি করতে কিন্তু দুজনেই এক। রাঘব বোয়ালদের চিহ্নিত করে দ্রুত যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে বাংলাদেশ যে মাদকের যে ট্রানজিট পয়েন্ট, সেটা আরো বিস্তৃতি লাভ করবে। ইয়াবা যেটা তারা পাচার করছে, অবশ্যই তারা জড়িত থাকতে পারে, এটা একটা বলা যায়। এবং সাথে আমরা বলবো যে আমাদের যে অংশটা, এটা নিরাপদ রাখা হোক। কক্সবাজারে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা 65 কিলোমিটার, যার 55 কিলোমিটার জুড়েই নাফ নদী ও সাগর। পুলিশ বলছে, মিয়ানমারে অভ্যন্তরীণ সমস্যা শুরুর পর স্থল সীমান্তের চেয়ে এখন সাগর পথে বেশি হচ্ছে পাচার, যেখানে জড়িত পুরনো কারবারিরাই। আমরা চেষ্টা করি যে সবসময় এটাকে ধরা, সিজ করা, গ্রেপ্তার করা, যারা পারপিটেটরস তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা, আবার কিছুদিন পরে নির্দিষ্ট সময়ের পরে গিয়ে তারা জামিনে মুক্ত হয়ে আবার পুরনো পেশায় ফিরে যাচ্ছে। ইয়াবার মামলাগুলো অনেকটা গতিহীন, কেননা আইনের ফাঁক গলে বের হয়ে গেছে অনেক পাচারকারী। বড় বড় মাদকের চালান
ধরা পড়ে, কিন্তু তাদের এখানে কিন্তু ঘটনাস্থল থেকে কোনো আসামিকে অনেক সময় ধৃত করা সম্ভব হয় না। সেই মামলাগুলো দীর্ঘদিন তদন্তাধীন থাকে এবং অনেক নাম ঠিকানা সংগ্রহ সহ বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে কিন্তু অনেক সময় লেন্দি হয়ে যায়। বছর কয়েক আগে কক্সবাজার অঞ্চলে ইয়াবা বিরোধী বিশেষ অভিযান চললেও এখন তা বন্ধ। বর্তমানে কেবল রুটিন অভিযানেই সীমাবদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মাদক বিরোধী কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেওয়া হয়েছে পরিকল্পনা, খরচ করা হয়েছে হাজার কোটি টাকাও, তবে সিলেটের দুঃখ হয়ে আছে বন্যা। বিশেষজ্ঞরা বলছেন সমীক্ষা ছাড়াই ভুল পরিকল্পনার খেসারত দিচ্ছেন স্থানীয়রা। মেহেদি মিরাজের ক্যামেরায় নীল মাহবুবের রিপোর্ট। বন্যা দুর্ভোগ হলে আশ্রয়কেন্দ্র যেন বানভাসী মানুষের আরেক দুর্দশা। কোনো আশ্বাসেই কাটে না ভাগ্যের এমন ভোগান্তি। জলবন্দি একজন বাবার তাগিদ তাই সন্তানকে দুর্যোগ থেকে বাঁচার কৌশল রপ্ত করার। তবে সে তাগিদ কতটুকু আছে সংশ্লিষ্টদের? 2022-এর ভয়াবহতার পর সিলেটে বন্যা নিয়ন্ত্রণ ও মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণের আশ্বাস দেয়া হলেও কিছু আটকে আছে পরিকল্পনাতে, আর কিছু প্রকল্পের কাজ শুরু হলেও শেষ হয়নি এখনো। সিলেট জেলায় সুরমা এবং কুশিয়ারার প্রায় 105 কিলো টোটাল 52 এরকম করে 105 কিলো খননের স্টাডি চলমান। স্টাডি রিপোর্ট আমরা অতি শীঘ্র পেয়ে যাব। এরই সাথে মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে সুরমা কুশিয়ারার সাথে কানেক্টিং আরও 20 থেকে 25টি খাল যেন খনন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের তথ্য 2009 থেকে 2023 পর্যন্ত খাল খনন সহ জলাবদ্ধতা নিরসনে খরচ হয়েছে 1000 কোটি টাকার বেশি। চলতি বছরও একই খাতে খরচ আরও প্রায় 100 কোটি টাকা। প্রশ্ন ছিল নগরকর্তার কাছে, তবু কেন কাটছে না বন্যা কিংবা জলাবদ্ধতা? এইটা কিন্তু কেউ দায়িত্ব আমরা এড়াতে পারবো না। যারা এই কাজে গাফিলাতি করেছেন তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি। জানালেন অবৈধ দখল থেকে ছড়া কিংবা জলাশয় পুনরুদ্ধার কিংবা নদী খনন। বৃহত্তর সিলেটকে বন্যার হাত থেকে রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে প্রকল্প। লাল দিঘির পার এটা বরাট করে সিটি কর্পোরেশনের লোকজনই এটাকে মাঠ বানিয়ে রাখা হয়েছে। এখন আমরা হকারদের বসে এটাকে আমি লাল দিঘি বানাতে চাই। মাসু দিঘি, লাল দিঘি, লালা দিঘি, যত দিঘি আছে, পুকুর আছে, সব খনন করা হবে। এখানে কোনো নো কম্প্রোমাইজ। তবে বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত প্রকল্পে বন্যার চাপ নিতে পারছে না সিলেট। প্রয়োজন জবাবদিহিতার সাথে ভূপ্রকৃতি অনুসারে পরিকল্পিত নগরায়ন এবং সকলের সমন্বিত উদ্যোগ। ভুল প্রকল্প প্রণয়নের পিছনে যে সমস্ত আমলা, যে সমস্ত প্রকৌশলী, যে সমস্ত নগর পরিকল্পনাবিদ জড়িত আছে, এদের বিরুদ্ধে একবার ব্যবস্থা নিলে এরা এই সমস্ত প্রকল্প বানানোর সময় তারা চিন্তা করবে যে যে কাজটা হচ্ছে এটা আসলেই মানুষের মঙ্গল হবে কিনা, রাষ্ট্রের উপকার হবে কিনা। আপনি যাই করেন না কেন একটা সমীক্ষা করেন আগে, আসলে এটা আমি কি জন্য করেছি, এটা আমার এই কাজ আমি যে উদ্দেশ্যে করছি এটার জন্য আসলেই কি যথাযথ। সাধারণের অভিমত, বারবার এমন আশ্বাস ভেসে যায় বানের জলেই। প্রয়োজন প্রকল্পের সঠিক বাস্তবায়ন, নইলে কাটবে না সিলেটের দুঃখ। নীল মাহবুব, চ্যানেল 24, সিলেট। দর্শক, বন্যায় ক্ষয়ক্ষতির আরো খবর জানাতে সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ার জুয়েল। জুয়েল, বন্যায় ক্ষয়ক্ষতি ঠিক কি পরিমাণ হয়েছে এবং ত্রাণ তৎপরতার কি খবর দেখছেন? হ্যাঁ রেনু, বন্যার আসলে পরিস্থিতি অনেকটাই উন্নতি হওয়ার পরে কিন্তু আসলে হাওর অঞ্চলের যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে। সুনামগঞ্জ হাওরের প্রায় 150 কিলোমিটার সড়ক কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুনামগঞ্জে প্রায় 80 কোটি টাকার মাছ এবং 7000 পুকুরের ক্ষতি হয়েছে এবং যে পরিমাণ মাছের ক্ষতি হয়েছে, মৎস্য খামারের ক্ষতি হয়েছে এবং আমরা দেখেছি অনেক এলাকায় কিন্তু অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রচুর বাড়িঘর নষ্ট হয়েছে এবং সব মিলিয়ে সুনামগঞ্জের যে আসলে প্রায় 10 লক্ষের বেশি মানুষ পানিতে নিমজ্জিত হয়েছিল, সেই মানুষের মধ্যে কিন্তু অনেকেরই ঘরবাড়ি ক্ষতি হয়েছে, জিনিসপত্রের ক্ষতি হয়েছে। বিশেষ করে বেশি ক্ষতি হয়েছে সুনামগঞ্জ হাওরের প্রায় 700 একর আউশ ধান যেটি ছিল ফসল, সেটি কিন্তু ক্ষতি হয়েছে। তবে ত্রাণ তৎপরতা আসলে ওইভাবে চোখে পড়ার মতো তৎপরতা আমরা দেখিনি। গতকাল কিন্তু আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার ত্রাণ দিতে এসেছিলেন। তারা বলছেন যে যাদের ঘরবাড়ি ভেঙেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তালিকা করে টিন এবং আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং তাদেরকে পুনর্বাসনের সব ধরনের সহযোগিতা করা হবে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু
সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল সহ যে 10 উপজেলার যে প্লাবিত এলাকা ছিল সেই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং সবাইকে কিন্তু আর্থিক সহযোগিতা দেওয়ার তারা আশ্বাস দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি নিম্নাঞ্চলের বেশ কয়েকটি উপজেলার মানুষের বাড়িঘরে কিন্তু এখনো পানি আছে, যার ফলে এই মানুষজনে কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে আছেন এবং যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছেন তাদেরও কিন্তু আসলে এখনো এই ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা সেটা কিন্তু এখন সংগ্রাম করতে হচ্ছে এবং সেই সংগ্রাম আসলে আরো বেশ কয়েকদিন করতে হবে, কারণ অনেকেরই বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট এবং স্কুল প্রতিষ্ঠান সবগুলো মিলে কিন্তু বেশ ব্যাপক ক্ষতি হয়েছে সুনামগঞ্জে বন্যায়। সেই ক্ষতি কিন্তু আসলে কাটিয়ে ওঠা মানুষের অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটা লাঘবে কিন্তু অনেক চেষ্টা চালাচ্ছে প্রশাসন থেকে, সব ধরনের সহযোগিতা তারা দিচ্ছেন। তারপরেও কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো কমেনি, সেটি কমতে হয়তো 5 থেকে 7 দিন, কারো কারো 10 দিনের সময় লাগতে পারে। তো সুনামগঞ্জে এই ছিল আসলে সুনামগঞ্জের বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রেনু। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার উত্তরাঞ্চলের পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, সুনামগঞ্জে যেমন দেখছিলাম ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে, উত্তরাঞ্চলের কি অবস্থা, কি দেখছেন? রেনু, সুনামগঞ্জ বা সিলেট অঞ্চলে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছিল, লালমনিরহাটেও কিন্তু ঈদের পরে একটি বন্যা দেখা দিয়েছিল, যে বন্যায় টানা 3 থেকে 4 দিন প্লাবিত ছিল লালমনিরহাটের তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল, নিম্নাঞ্চল। আমি এখন যে জায়গাটি রয়েছি এটিও কিন্তু একটু বেড়িবাঁধ, এবং বেড়িবাঁধের উপরেও কিন্তু এক হাঁটু পানি উঠে এই পাশের যে এলাকাগুলো ছিল এলাকা সেটাও কিন্তু প্লাবিত ছিল টানা 3-4 দিন, এবং সেই পানি কিন্তু নেমে গেছে। ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে। আমি যদি একটু বলি যে এখনো কিন্তু আমরা লক্ষ্য করেছি এলাকাগুলো ঘুরে যে লোকজন হাঁটু পানিতে নেমে এই নিম্নাঞ্চল থেকে কিন্তু আধা পাকা ধান তারা কেটে তুলে তারা ঘরে তুলবার চেষ্টা করছেন। তাছাড়া তাদের যে অন্যান্য যে ফসল রয়েছে সেগুলো কিন্তু ক্ষতি হয়েছে। এখানে কিন্তু তিস্তার চরাঞ্চলে এবং নিম্নাঞ্চলে পাট প্রচুর আবাদ হয়েছে, ভুট্টা আবাদ হয়েছে, বাদাম আবাদ হয়েছে। এছাড়াও মৌসুমী বিভিন্ন ফসল যেগুলো কিন্তু এই চরাঞ্চলে কিন্তু এই মৌসুমে কিন্তু আবাদ হয়, কিন্তু সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল এবং সেগুলো নষ্ট হয়েছে। তাছাড়াও এই নদী পাড়ে কিন্তু ঈদের পরে যে বন্যা ছিল টানা 3-4 দিন, সেই সময় কিন্তু টানা সেই সময়টুকু বৃষ্টি হয়েছে এবং এই বিদ্যুৎহীন ছিল এই এলাকাগুলোতে, এবং টানা 4 দিন পর তারা বিদ্যুৎ পেয়েছিল সেই সময়। তারপরে কিন্তু পানি কমতে শুরু করেছিল। তবে আজকে আমরা যেটি নদী পাড়ে এসে দেখতে পাচ্ছি যে পানি কিন্তু কিছুটা বাড়ছে ধীরে ধীরে। নদীর একদম তিস্তার যে চরাঞ্চল সেই চরাঞ্চলগুলোতে ধীরে ধীরে পানি কিন্তু ঢুকছে, এখনো পানি বাড়ছে, অথবা আবারও স্বল্পমাত্রা একটা বন্যা দেখা দিতে পারে তিস্তার এই এলাকাগুলোতে, আবারও হয়তো বা পানিবন্দী হবে। যদিও বা 2 দিন হলো পানি কমে যাওয়ার, যদিও বা এই অঞ্চলে গত 2 দিন ধরে কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু উজানের যে ভারী ঢল ভারতীয় অংশে সেই ঢল কিন্তু আসছে, যার কারণে এই পানি ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি যেটি সকাল 6টার যদি তথ্য একটু দিয়ে রাখি, ডালিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে, এবং তিস্তা পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু পরিসংখ্যানে বুঝতে পারছি যে আবারও পানি বাড়ছে, এবং সাধারণ মানুষ কিন্তু আবারও এই বন্যার যে মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যায় ক্ষয়ক্ষতির খবর জানছিলাম সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে। বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24 নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।